Hello everyone, welcome to my platform. আমি হৈমন্তিকা দাস and আজকে 4th মে রবিবার আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু এবং আনন্দবাজারের কমপ্লিট এডিটোরিয়াল অ্যানালিসিস এবং ডেইলি নিউজ অ্যানালিসিস তোমাদের জন্য থাকবে। হোপফুলি দিস সেশনস ইজ হেল্পিং ইউ আউট টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট ইভেন্টস এবং তোমরা যারা WBCS পুলিশ SSC ক্লার্কশিপ এবং ইভেন অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রিপেয়ার করছো, আমি বলবো রেগুলার এই 30 থেকে 40 মিনিটসের সেশনসটা ইউ উইল ডেফিনেটলি নিড টু বি ফলে কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট হবে ইন টার্মস অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য কারেন্ট ইভেন্টস। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল অ্যানালিসিসের ক্লাস। সো চলো, ফার্স্ট অফ অল আমরা বেঙ্গলি নিউজ পেপারটা দিয়ে শুরু করব, দেন উইল মুভ ইনটু দ্য হিন্দু নিউজ পেপার, যেখানে কিন্তু অনেকগুলো ঘটনা আছে। আমরা দেখো কালকে আমাদের সত্যজিৎ রায়ের যে জন্মবার্ষিকী ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই এডিটোরিয়ালটা পাবলিশ হয়েছে। কিন্তু এই এডিটোরিয়ালটা তোমরা যারা পরীক্ষার পার্সপেক্টিভে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তাই আমি এটাকে আজকে স্কিপ করলাম। তোমরা যদি চাও নিজেদের মতো করে কিন্তু এই আর্টিকেলটাকে রিড করতে পারো, ঠিক আছে? এটা নিজেদের মতো করে রিড করতে পারো, বাট আমি আজকে এটাকে স্কিপ করলাম। তো পার্টিকুলারলি কালকে আমি ইন্ডিভিজুয়ালি পথের পাঁচালী এবং যে ট্রিলজি, অপুর যে ট্রিলজি, দেখো এখানেও এটা লেখা আছে, আমি বলবো তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, ইট ইজ অবশ্যই এটা দেখো। পথের পাঁচালী, অপরাজিতা এবং অপুর সংসার, এই তিনটে যে খণ্ডের সিনেমা, এটা ফ্রিতে অ্যাভেলেবেল আছে ইউটিউবে। আমি বলবো তোমরা যারা দেখোনি, নিজেদের সময় করে, সময়ের ফাঁকে পড়াশোনার চাপ যখন এক্সেসিভ হবে, এই তিনটে সিনেমা তোমরা দেখতে পারো। অসাধারণ সিনেমা সত্যজিৎ রায়ের পরিচালনায়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে তামাদি চেক। এটা কিভাবে লেখা হয়েছে, এটা আমরা ব্যাংকিং সিস্টেমে যে চেক লিখি এবং সেই চেকটা ব্যাংকে গিয়ে ভাঙাতে হয় টাকা ট্রান্সফার করার জন্য, সেই চেক নিয়ে একটা জাস্ট ডেটা দেওয়া আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এটাই বলা হয়েছে যে বর্তমানে লেনদেনের বিশ্বে চেক কিন্তু এখন প্রায় বাতিলের দলে। তৎক্ষণাৎ এখন টাকা চলে যায়, কারণ সেখানে অনেক ওই যে ইলেকট্রনিক যে ট্রানজাকশন হয় সেখানে অনেক খরচ কমে, ফলে কিন্তু গ্রাহকদের আর হাতের সই মিলিয়ে চেক ভাঙানোর প্রয়োজন পড়ে না। তাই এই জায়গায় দাঁড়িয়ে এটুখানি লেখা হয়েছে। নেক্সট যে ডেটাটা দেওয়া হয়েছে, দেখো টাকা লেনদেনের মধ্যে থেকে সরে যাচ্ছে মানুষের দেখা সাক্ষাতের লেনদেন। অর্থাৎ আগে টাকা সামনে গিয়ে মানুষ চেকের মাধ্যমে পাঠানো হতো, সেই জায়গাটা কমে আসছে, চেকের ব্যবহার দ্রুত কমছে। বছর 20 আগেও ভারতের নগদ ভিন্ন লেনদেনের প্রায় 95% কিন্তু হতো এই চেকের মাধ্যমে। আজ তা কমে এসে গেছে 10% বা 10%-এরও কম। বেশ কিছু দেশ কিন্তু ইতিমধ্যেই চেক বইকে পাঠিয়েছে জাদুঘরে, যেরকম ফিনল্যান্ড 90-এর দশকেই চেক ব্যবহার বন্ধ করে দিয়েছে। ডেনমার্ক, নিউজিল্যান্ডও কিন্তু চেক এখন অচল ব্যবস্থা সেখানে। এইভাবে দেখা যাচ্ছে আমেরিকান যে ফেডারেল সরকারও কিন্তু চেক দেয়া নেওয়া বন্ধ করবে আগামী এই সেপ্টেম্বর মাস থেকে। উদ্দেশ্য কি? মেইনলি সাশ্রয় বা সেভিংস। বৈদ্যুতিক মাধ্যমে লেনদেন করলে সেই যে খরচ হয় সেটা চেকের মাধ্যমে লেনদেনের প্রায় 10 গুণেরও কম, অর্থাৎ চেকের খরচ প্রায় 10 গুণ বেশি হয়। পিছিয়ে হচ্ছে ডেবিট কার্ড। মোবাইল ফোন আসার পরে টেলিফোনের গুমটির মতো কিয়স্ক যেগুলো অতীতের স্মারক হয়ে রয়ে গেছে, তেমনি ফ্রিজ ম্যাগনেট বা চাবির রিংয়ে দেখা যাবে এটিএমকেও। অর্থাৎ বলা হচ্ছে এটিএম সিস্টেম, কিয়স্কগুলো, সেগুলো প্রায় অলমোস্ট ক্লোজ হওয়ার জায়গায়, এবং মানুষ কিন্তু আজকে ফোনের মাধ্যমে অনলাইন ট্রানজাকশন করছে, এবং যার ফলে ব্যবহার করা হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যেটাকে বলা হয় ইউপিআই। এর ফুল ফর্মটা তাহলে কি হলো? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এটা মনে রাখার দরকার আছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ওকে, যার ব্যবহার শুরু হয়েছিল আমাদের ভারতে 2016 থেকে। 10 বছরের শিশুর কাছে 300 বছরের প্রপিতামহীর পরাজয়। অর্থাৎ বলা হয়েছে প্রযুক্তি চালিত এই দুনিয়ায় এ হয়তো আশ্চর্য নয়। ব্যবসায়ী থেকে আর্থিক সংস্থা লিখে দেয়া কাগজ বা ব্যাংক নোটের ব্যবহারও প্রচুর
প্রাচীন, কিন্তু সেই সমস্তই আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে। হাতে খড়ির মতো কলমও ক্রমশ কাজের জিনিস থেকে ব্যবহারের বা বাহারের একটা জিনিস হয়ে উঠছে। কমছে ডাকঘরে যাওয়ার দরকার, খামে ভরে চেক পাঠানোর হ্যাপা থাকছে না। বাণিজ্য হয়তো আরো গতি পাবে, কিন্তু ডাকঘর, ব্যাংক, মুদির দোকান, দৈনন্দিন লেনদেনের সূত্রে যেখানে সরাসরি দেখা হতো মানুষে মানুষে, সেই সবই আজও মানে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এই পুরো জায়গাটা এই কথাটাই বলা হয়েছে যে চেক সিস্টেমের ব্যবহার কমে যাচ্ছে। এইটুকখানি এই এডিটোরিয়ালের আলোচ্য বিষয়। বাকি যে জায়গাগুলো এগুলো তো আর পড়ার দরকার নেই, আমি অলরেডি বললাম। সত্যজিৎ রায়ের এই এডিটোরিয়ালটা আমরা স্কিপ করছি, বাকি জায়গাগুলো নট ইম্পর্টেন্ট ফ্রম দ্য exam perspective. Now moving to the next and very important part, সেটা হচ্ছে আমরা ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস করব বা হিন্দু নিউজ পেপারটা অ্যানালিসিস করব। সেখানে দাঁড়িয়ে দেখো, ইন্ডিয়া কাট স্ট্রেট পোস্টাল পোর্ট লিঙ্কস উইথ দ্য পাকিস্তান। কালকে দাঁড়িয়ে দিল্লি কিন্তু স্টেপ আপ এগেনস্ট দ্য ইসলামাবাদ আফটার দ্য পেহেলগাম টেরর অ্যাটাক। ইট ব্যান্স দ্য ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট যে ইম্পোর্ট হয় অল গুডস অরিজিনেটিং ফ্রম দ্য পাকিস্তান, সেটাকে ব্যান করে দিয়েছে, এবং নো পাকিস্তানি শিপ উইল বি হোস্টেড বাই এনি ইন্ডিয়ান পোর্ট। তো তার মানে পোর্ট বা শিপিং ফ্যাসিলিটিও কিন্তু বন্ধ করা হচ্ছে। এখান থেকে বলা হয়েছে দেখো, ইন্ডিয়া অ্যানাউন্স দ্য ফ্রিজ অন দ্য ইম্পোর্টস অফ দ্য পাকিস্তান অন স্যাটারডে। আর এখানে কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু সাসপেন্ড দ্য এক্সচেঞ্জ অফ অল ক্যাটাগরিজ অফ mail and parcel from Pakistan through the air and the surface route. So total পাকিস্তানকে কাট অফ করা হয়েছে। কালকে এই জায়গায় দাঁড়িয়ে দেখো, নেক্সট আমরা নিউজে আসছি, 7 killed, 80 injured in the stampede at the Goa temple. কালকে গোয়াতে একটা ইনসিডেন্ট হয়েছে ইন দ্য লাইরাই দেবী টেম্পল। নামটা একবার মনে রেখো, বিকজ ইট ইজ ইন দ্য নিউজ, মেবি আস্ট ইন দ্য এক্সামিনেশন। কালকে গোয়ার নর্থ গোয়া ডিস্ট্রিক্টে একটা স্ট্যাম্পেড হয়, যেখানে কিন্তু দাঁড়িয়ে 80 জন মানুষের প্রাণহানি হয়। মুভিং টু দ্য নেক্সট থার্ড news article, consider the constitutional option to ensure law and order in the West Bengal governor to center. আমাদের ওয়েস্ট বেঙ্গলে কারেন্ট গভর্নর কে আছেন, অনারেবল সিভি আনন্দ বোস। তিনি কিন্তু তার যে একটা ডিটেল রিপোর্ট পাঠিয়েছেন, সেখানে বিকজ অফ দ্য ভায়োলেন্স হ্যাপেন্ড ইন দ্য পার্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, মেইনলি ইন দ্য মুর্শিদাবাদ অ্যান্ড আদার সাম ডিস্ট্রিক্ট। তো ওয়েস্ট বেঙ্গলের যে কারেন্ট গভর্নর সিভি আনন্দ বোস কিন্তু সাজেস্ট করেছে সেন্টারকে টু কনসিডার দ্যাট কনস্টিটিউশনাল মেশিনারির এখানে ফেলিওর হচ্ছে। তার মানে এখানে কনস্টিটিউশনাল মেশিনারির যদি ফেলিওর হয়, তাহলে সেই জায়গায় কিন্তু কি বলা হয়েছে, গভর্নর হ্যাজ মেড 3 রেকমেন্ডেশন টু ফর্মুলেট overarching legislation to empower the union government to maintain law and order when the state machinery fails to act effectively. And আমি কালকের ক্লাসেও কিন্তু ডিসকাস করেছিলাম what is the corresponding article, article 355 and article 356. there is the mention, দেখো এখানে কিন্তু honorable governor himself mentioned about the article 356 of the constitution that prescribes the imposition of the presidential rule. তাহলে আর্টিকেল 356 কিন্তু ইম্পোজ করার কথা বলা হয়েছে। ফোর্থ আর্টিকেল কি, অলরেডি এর ব্যাকগ্রাউন্ড আমার পাস্ট এডিটোরিয়ালে ডিসকাশন করা আছে। তামিলনাড়ু ফিশারম্যান ইস্যু, ভেরি ডিবেটেবল ইস্যু ইন দ্য ডিস্ট্রিক্ট, অলসো ইন দ্য এন্টায়ার। যদি আমরা কান্ট্রির হিসাবে দেখি, ইন্ডিয়া শ্রীলঙ্কার রিলেশনশিপ হিসাবে দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে কালকেও কিন্তু 24 তামিলনাড়ু ফিশারম্যান ওয়াজ অ্যাসল্টেড অ্যাট দ্য সি ইন দ্য 5 সেপারেট ইনসিডেন্ট। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীলঙ্কান কিন্তু বিভিন্ন যারা চিন করতে যায় নেক্সট ভেরি ইম্পর্টেন্ট ফিফথ নিউজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, অস্ট্রেলিয়ায় কিন্তু প্রাইম মিনিস্টারের ইলেকশন হয়েছিল এবং থার্ড ইয়ার টার্মের জন্য কিন্তু উইন হয়েছেন যে অ্যান্থনি অ্যালবানিজ। হি ইজ দ্য পারসন, অ্যান্থনি অ্যালবানিজ কেম ভিক্টরি অ্যাজ দ্য ফার্স্ট অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার টু ক্লিঞ্চ এ সেকেন্ড কনজিকিউটিভ থার্ড 3-year টার্ম ইন 21 years। এখন 21 ইয়ার্সের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন একজন প্রাইম মিনিস্টার সেকেন্ড টেনিউরের জন্য অস্ট্রেলিয়ায় কিন্তু ক্ষমতায় এসছে। কামিং টু দ্য নেক্সট পেজ যদি আমরা দেখি, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট
নিউজ আছে যেটা হচ্ছে কেরালা গার্ল ডায়াগনোজড উইথ র্যাবিস ডিসপাইট বিং ভ্যাকসিনেটেড। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে র্যাবিস কি আমাদের জানার খুব দরকার, এবং র্যাবিস হাউ উই ক্যান প্রিভেন্ট দ্য ডিজিজ, যেটা কিন্তু এই কেরালা গার্ল কিন্তু বলা হয়েছে ভ্যাকসিনেশন থাকা সত্ত্বেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। সো উইথ দিস নোট আমরা অ্যানালিসিসে যাব হোয়াট ইজ র্যাবিস। আমাদের কান্ট্রিতে র্যাবিস এলিমিনেশনের জন্য একটা পার্টিকুলার program চলে। This is the program is called National Rabies Control Program NRCP for Prevention and Control of Rabies। এর মেইনলি অবজেক্টিভ কি? অবভিয়াসলি এর অবজেক্টিভ হচ্ছে র্যাবিস ভ্যাকসিনকে প্রমোট করা, র্যাবিসকে ইমিউন করা র্যাবিসের এগেনস্টে, এবং আমাদের কান্ট্রিকে নেশনকে ফ্রি করা এই র্যাবিস ভাইরাস থেকে। এখানে প্রপার ট্রেনিং দেয়া যে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা অ্যানিমাল বাইটকে ম্যানেজমেন্ট করতে পারি, প্রিভেন্ট করতে পারি, কন্ট্রোল করতে পারি র্যাবিসকে, এবং স্ট্রেংথেনিং দ্য সার্ভেইলেন্স অফ দ্য অ্যানিমাল বাইট অ্যান্ড র্যাবিস ডেথ রিপোর্টিং, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য র্যাবিস প্রিভেনশন। নাও এইটা পড়ার পর আমাদের উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ র্যাবিস। র্যাবিস কি? র্যাবিস হচ্ছে একটা পার্টিকুলার ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, অর্থাৎ যে ডিজিজটা কিন্তু এমন একটা ডিজিজ যেটা মে বি ভেরি ফ্যাটাল, বাট by using the tool of immunization we can prevent the disease and it is the zoonotic, অর্থাৎ এটা কিন্তু অ্যানিম্যাল থেকে আমাদের ইনফেকশন হয়। এরপর যেটা পড়তে হবে, র্যাবিস কিন্তু মেইনলি আরএনএ ভাইরাস, এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড ভাইরাস, যেটা কিন্তু মেইনলি প্রেজেন্ট থাকে এই ধরনের ভাইরাস স্যালাইভা অফ দ্য র্যাবিট অ্যানিম্যাল। যেরকম ডগ, ক্যাট, মাঙ্কি, এদের যে স্যালাইভা অর্থাৎ লালাতে কিন্তু এই ভাইরাসটা থাকে। এর ফলে যখন আমরা কোনো একটা ইনফেক্টেড অ্যানিম্যাল যার স্যালাইভাতে র্যাবিস ভাইরাস প্রেজেন্ট আছে তারা যখন বাইট করে কোনো হিউম্যানকে বা কামড়ে দেয়, সেই জায়গায় থেকে সেই স্যালাইভা যখন আমাদের হিউম্যান স্কিনের কন্ট্যাক্টে আসে, দেন দ্য ভাইরাস স্প্রেডস ইন দ্য হিউম্যান বডি। সো ক্লিনিক্যাল সিমটম কি কি, মানে যখন যদি কারোর র্যাবিস দ্বারা তিনি আক্রান্ত হয়ে পড়েন, তাহলে ক্লিনিক্যাল সিমটম যদি অ্যাপিয়ার করে যায়, তখন সেটা বলা হয় ইট ইজ প্রায় অলমোস্ট 100% ফ্যাটাল। অর্থাৎ তার যদি ভাইরাসের কোনো প্রিভিয়াস ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন না থাকে এবং তাকে র্যাবিস আক্রান্ত হয়ে ফলে আফটার দ্য বাইটিং বাই এনি কাইন্ড অফ অ্যানিম্যাল লাইক স্পেশালি ডগ অ্যান্ড ক্যাট, তখন কিন্তু তার 100% ফ্যাটালিটি থাকে। দ্য ডেথ ইনভ্যারিয়েবলি অকার্স ইন 4 days to 2 weeks, অর্থাৎ 4 ডে থেকে 14 দিন, 4 থেকে 14 দিনের মধ্যে তার অবশ্যম্ভাবী মৃত্যু হবে ডিউ টু দ্য কার্ডিও রেসপিরেটরি ফেলিওর। ওকে, আমাদের যদি 99% কেস দেখি, তাহলে ডোমেস্টিক ডগ থেকে কিন্তু আমাদের র্যাবিস ভাইরাস ট্রান্সমিট হয় টু দ্য হিউম্যান। আর এই জন্যই আমাদের কিন্তু প্রপার আগে থেকে আমাদের শরীরে র্যাবিসের যে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন থাকা দরকার। এবার স্টেটাস কি আমাদের র্যাবিসের ইন ইন্ডিয়া? ইন্ডিয়া ইজ এন্ডেমিক ফর র্যাবিস অ্যাকাউন্টিং for 36% of the world rabies death, অর্থাৎ আমাদের সারা বিশ্বে যত র্যাবিসের কেস আসে তার জায়গায় কিন্তু প্রায় 36% কেস ইজ কামিং আপ ফ্রম দ্য কান্ট্রি ইন্ডিয়া। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট, হ্যাঁ, দিস ইজ দ্য নেক্সট নিউজ, যেটা হচ্ছে কর্ণাটক গভর্নমেন্ট টু পুশ সেন্টার টু নোটিফাই কৃষ্ণা ওয়াটার অ্যাওয়ার্ড। এবার আমাদের দেখতে হবে মেইনলি, দেখো, অ্যাহেড অফ দ্য ক্রুশিয়াল মিটিং অফ দ্য ইরিগেশন মিনিস্টার্স অফ দ্য 4 স্টেট, কৃষ্ণা ওয়াটার বা কৃষ্ণা রিভার ইজ এ ইম্পর্টেন্ট রিভার অফ দ্য সাউথ ইন্ডিয়া দ্যাট ফ্লোস ফ্রম 4 স্টেট, স্টার্টিং ফ্রম কি রিভার বেসিন কি কি দিয়ে আছে, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। সেই জায়গায় নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে শেয়ারিং স্টেটসগুলো পাবে সেটা নিয়ে বোন অফ কন্টেনশন, এবং সেই নিয়েই কিন্তু কৃষ্ণা ওয়াটার ডিসপুট অ্যারাইজ করে। বিভিন্ন সময় কিন্তু কৃষ্ণা ওয়াটার ডিসপুট ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, তারা কিন্তু প্রোটেকশন অফ দ্য স্টেট শেয়ার নিয়ে কনসিডার করেছে, বাট স্টিল দ্য প্রবলেম এক্সিস্ট। উইথ দিস নোট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক রিগার্ডিং দ্য ইন্টারস্টেট ওয়াটার ডিসপুট। আমাদের কান্ট্রি এত রিভার আছে এবং সেই রিভারগুলো এত স্টেটের মধ্যে দিয়ে পাস করছে, সেই জায়গায় কোন স্টেট কত ওয়াটার ইউজ করবে সেই নিয়ে কিন্তু করসপন্ডিং ইয়ার্স আফটার ইয়ার্স ডিসপুট থাকে। দ্যাটস ওয়াই ইন দ্য Constitution itself there is a particular article which is called Article 262 that says that
adjudication of the interstate water dispute allowing parliament to create laws for the purpose. So যদি আর্টিকেল 2 মানে ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট হয় সেই জায়গায় কিন্তু আর্টিকেল 262 ওয়াইজ কিন্তু আমরা ওয়াটার যে ডিসপিউট সেটাকে কিন্তু ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউটের জন্য পার্লামেন্ট কিন্তু কোনো বডি ক্রিয়েট করতে পারে। নেক্সট, ইন্টারস্টেট ডিসপিউট অ্যাক্ট 1956 এ পাস করানো হয়, empowers the central government to establish ad hoc tribunals for resolving the water dispute between the states, and with this act আমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু উইথ টাইম কৃষ্ণা ওয়াটার মানে ডিসপিউট রিড্রেসাল ট্রাইব্যুনালও কিন্তু তৈরি করেছিল, কৃষ্ণা ট্রাইব্যুনালও কিন্তু তৈরি হয়েছিল, which is mentioned in the article itself, that is the Krishna Water Dispute Tribunal 2. ঠিক, এরপর আমাদের কৃষ্ণা ওয়াটারের যদি আমরা অরিজিনাল কোথা থেকে অরিজিনেট হয়েছে দেখে নিই, কৃষ্ণা কিন্তু মহাবালেশ্বর থেকে অরিজিনেট হয়েছে, which is in মহারাষ্ট্র। ইট ইজ দ্য সেকেন্ড বিগেস্ট রিভার ইন দ্য পেনিনসুলার ইন্ডিয়া আফটার দ্য গোদাবরী। আমরা যদি ওপর থেকে নিচে নর্থ থেকে সাউথ দেখি তাহলে ওপরে প্রথম গোদাবরী, তারপর কৃষ্ণা, তার নিচে আছে কিন্তু আমাদের কাবেরী রিভার। গোদাবরী, তার নিচে আছে কৃষ্ণা, তার নিচে আছে কাবেরী রিভার। কাবেরী মেইনলি ফ্লোস থ্রু টু স্টেটস, একটা হচ্ছে কেরালা আর একটা হচ্ছে তামিলনাড়ু। নাও ড্রেনেজ প্যাটার্ন যদি আমরা দেখি, এটা প্রথমত 4টে স্টেটের মধ্যে দিয়ে ফ্লো করেছে, মহারাষ্ট্র, কর্ণাটক এবং রেস্ট পার্ট কিন্তু গেছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, এবং ফাইনালি কিন্তু এটা বে অফ বেঙ্গলে মিশেছে। ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক যদি আমরা ট্রিবিউটারি দেখি তাহলে দিস ইজ দ্য কৃষ্ণা রিভার। ফার্স্ট অফ অল মহারাষ্ট্র থেকে অরিজিনেট করেছে, দেন এন্টার্স ইন্টু দ্য কর্ণাটক, দেন তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এটা বে অফ বেঙ্গলে পড়েছে। ইম্পর্টেন্ট রিজার্ভয়ার অন দ্য কৃষ্ণা রিভার ইজ দ্য শ্রীশৈলম রিজার্ভয়ার। ঠিক, আরও একটা ইম্পর্টেন্ট রিজার্ভয়ার কি আছে, নাগার্জুন সাগর রিজার্ভয়ার। এবং রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কি আছে, ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গাভদ্রা, এবং লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে ভীমা, মুসি, মুনেরু। এরপর হাইড্রো পাওয়ার ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, মেন যে হাইড্রো পাওয়ার স্টেশনগুলো আছে এই কৃষ্ণা রিভারের ওপর, সেগুলো আছে কয়না, তুঙ্গভদ্রা, শ্রীশৈলম, নাগার্জুন সাগর, আলমাটি, নারায়ণপুর এবং ভদ্রা। মাইথোলজিতেও কিন্তু এটা একটা অতি প্রাচীন রিভার যার মেনশন আছে ইন আওয়ার মাইথোলজি। কৃষ্ণা কিন্তু একটা ইস্ট ফ্লোয়িং রিভার অফ দ্য পেনিনসুলা, যেটা কিন্তু যে রিভারটাকে আমরা পুরাণে মেনশন পাই, এবং ইট ইজ অলসো নোন অ্যাজ কানহা পেন্না ইন জাতাকাস এবং কানহা পেনা ইন দ্য হস্তিগম্ফা ইনস্ক্রিপশন অফ খারবেল। কলিঙ্গ রাজা, এটা ভেরি ইম্পর্টেন্ট, কলিঙ্গ একজন রুলার ছিলেন, ইম্পর্টেন্ট রুলার ছিলেন, চেরি ডাইনাস্টি থেকে তারা বিলং করতেন। সেই খারবেলের যে হস্তিগম্ফা ইনস্ক্রিপশন দ্যাট ওয়াজ ডেসিফার্ড বাই জেমস প্রিন্সেপ, সেটা কোথায় পাওয়া গেছিল, ভুবনেশ্বরে। সেই যে হস্তিগম্ফা ইনস্ক্রিপশন, সেই ইনস্ক্রিপশনেও কিন্তু কৃষ্ণা রবি মেনশন আছে। নাও মুভিং টু দ্য নেক্সট, এটার পর আর কোনো আর্টিকেল আজকের মতো এখানে নেই। আমরা এবার চলে যাব হিন্দুর যে এডিটোরিয়াল অ্যানালিসিসে। আমরা দুটো এডিটোরিয়ালকে অ্যানালাইজ করব। হোয়াট আর দ্য কি অবজেক্টিভ অফ দ্য কাস্ট কাউন্ট, এটা আমরা দেখব, ডিটেলসে দেখব। এবং সেকেন্ড যেটা দেখব, আর ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ রাইজিং। এই জায়গায় ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ রাইজিং এর এডিটোরিয়ালটা দিয়ে আমরা স্টার্ট করব। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে দুটো জায়গা দেখাবো। ফার্স্ট অফ অল দেখো, এখানে 3টে অর্গানাইজেশনের নাম বলা আছে। আমাদের কাছে দুটো অর্গানাইজেশনের নাম ইজ ভেরি কমন, দ্যাট ইজ দ্য হু, দ্যাট ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ইউনিসেফ, সো ইউনাইটেড নেশনের যেটা চিলড্রেন্স, এক মিনিট, হ্যাঁ, এমার্জেন্সি যে চিলড্রেন্স ফান্ড থাকে ইউনাইটেড নেশনের, ইউনিসেফের ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। আর একটা হচ্ছে গাভি। এই গাভি অর্গানাইজেশনটা মেবি অনেকের কাছে একটু আনকমন হতে পারবে, দ্যাটস ওয়াই আমি গাভি নিয়ে একটা বেসিক ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। গাভি কিন্তু একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যার ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন। 2000 ইয়ারে in 2000 it was created. Gavi is an international organization, a global vaccine alliance.
এখানে it brings together public and private sector with the shared goal of creating equal access to new and underused vaccine for the children living in the world's poorest country. So Gavi's main objective is to provide the access of to the poorest of the poor countries across the world to the vaccine. এরপর এটা কিন্তু পার্ট অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যান্ড ইউনিসেফ, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, এমার্জেন্সি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন। এটা ভেরি ইম্পর্টেন্ট, যারা একটু হায়ার লেভেলের এক্সামিনেশন দিচ্ছ তাদেরকে কিন্তু কোয়েশ্চেন করতে পারে গাভির কোর পার্টনারে কে কে আছে। হু আছে, ইউনিসেফ আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রিডিউস পভার্টি অ্যান্ড প্রোটেক্ট দ্য ওয়ার্ল্ড এগেনস্ট দ্য থ্রেট অফ এপিডেমিক, গাভির এটা মিশন। অ্যান্ড গাভি হ্যাজ হেল্প vaccinate more than 822 million children in the world of the poorest countries, preventing more than 14 million future deaths. So this is the basic details of the Gavi. Now we'll read the editorial. প্রথমত দেখো, আমাদের বিশ্বে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে ভ্যাকসিন নেওয়ার টেন্ডেন্সি এবং দেওয়ার টেন্ডেন্সি দুটোই কমছে। দ্যাটস ওয়াই কিন্তু ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, যেগুলো ভ্যাকসিন দিলে মানে কমে যায়, এই ধরনের ডিজিজের পরিমাণ কিন্তু বাড়ছে। ডিজিজ দ্যাট ক্যান বি প্রিভেন্টেড থ্রু ভ্যাকসিনেশন সাচ এস measles, meningitis, yellow fever আর রি-ইমার্জিং, সেটা আস্তে আস্তে আবার সামনে আসছে। ওয়ার্ল্ড health leaders have warned because millions of children are missing vaccination due to funding cuts, disruption in immunization program. কি হচ্ছে, ফান্ডিং কমে আসছে এবং ইমিউনাইজেশনের যে পুরো প্রোগ্রাম সেটা কিন্তু বারংবার ডিসরাপ্ট হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে হু, ইউনিসেফ এবং গাভি হ্যাভ issued a joint warning stating that immunization efforts are also being threatened by widespread misinformation, population growth এবং humanitarian crisis. অর্থাৎ বলা হচ্ছে মানে আমাদের মানব জাতির যে ক্রাইসিস, একটা সেকেন্ড মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে about the immunization process and rise in the population are the main three factors যার উপর দাঁড়িয়ে কিন্তু ইমিউনাইজেশনের টেন্ডেন্সি কমে যাচ্ছে। So there is an urgent need of the sustained political attention regarding the issue. Now what set alarm bells ringing? দেখা যাচ্ছে কিন্তু র্যাপিড স্টক টেক যদি আমরা দেখি সেখানে দেখা যাচ্ছে লো অ্যান্ড লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজগুলো কিন্তু নিয়ারলি হাফ অফ দোজ কান্ট্রিজ আর ফেসিং মডারেট টু সিভিয়ার লেভেল ডিসরাপশন ইন দ্য ভ্যাকসিন ক্যাম্পেন। ভ্যাকসিন হচ্ছে না, কি ডিসরাপ্ট হচ্ছে, রুটিন ইমিউনাইজেশন হচ্ছে না, অ্যান্ড অ্যাক্সেস টু সাপ্লাই ডিউ টু দ্য রিডিউস ডোনার ফান্ডিং, ডোনেশন কিন্তু আসছে না এবং তার ফলে কিন্তু স্টক কমে আসছে। ডিজিজ সার্ভেলেন্স ইনক্লুডিং দ্য ভ্যাকসিন প্রিভেন্টেবল disease has also been impacted in more than half the country surveyed. অর্থাৎ আমাদের যে কান্ট্রিগুলোকে সার্ভে করা হচ্ছে তার সমস্ত কান্ট্রির রিপোর্টই দেখা যাচ্ছে ভেরি ব্যাড। নাও অ্যাট দ্য সেম টাইম কি বলা হচ্ছে, দ্য নাম্বার অফ চিলড্রেন মিসিং ভ্যাকসিন, রুটিন ভ্যাকসিন যারা মিস করছে হ্যাজ বিন ইনক্রিজ। তার মানে বাচ্চাদের কিন্তু রুটিন ভ্যাকসিনেশন কমে যাচ্ছে, তারা মিস করছে। ইভেন অ্যাজ দ্য কান্ট্রি ট্রাই টু ক্যাচ আপ উইথ দ্য ভ্যাকসিনেশন ফর চিলড্রেন to make up for the post pandemic era, মানে আমাদের প্যান্ডেমিকের সময় কিন্তু ভ্যাকসিনেশন প্রসেস ও সিভিয়ারলি ডিস্টার্ব, অ্যান্ড আফটার দ্যাট ইভেন দ্য কান্ট্রি ইজ নাও ট্রাইং টু কোপ আপ উইথ দ্য থিং, বাট চিলড্রেন্স আর মিসিং আউট অফ দ্য ভ্যাকসিনেশন, মিসিং ফ্রম দ্য ভ্যাকসিনেশন। এবার বিভিন্ন ডেটার মাধ্যমে তুলে ধরা হয়েছে যে বহু চিলড্রেন কিন্তু ভ্যাকসিনেশন মিস করছে এবং ওভার হাফ অফ দিস চিলড্রেন লিভ ইন দ্য কান্ট্রিজ ফেসিং, কেন, যে সমস্ত কান্ট্রিতে কিন্তু কনফ্লিক্ট হচ্ছে, ফ্র্যাজিলিটি হচ্ছে এবং ইনস্টেবিলিটি আছে, সেই জায়গায় কিন্তু কান্ট্রিতে কিন্তু মেনলি চিলড্রেনরা সাফার করছে। এবং যেখানে ওয়ার অ্যাক্সেস টু দ্য বেসিক হেলথ সার্ভিস ইজ অফেন ডিসরাপ্টেড। ইভেন ইউএসএও কিন্তু দেখা যাচ্ছে এখানে মিসেল আউটব্রেক হয়েছে। মিসেলস ইউএসএ কিন্তু অনেক দিন কিন্তু কন্ট্রোলে ছিল, কিন্তু রিসেন্ট ইয়ার্সে কিন্তু দেখা যাচ্ছে ইউএসএর মতো একটা কান্ট্রিতে মিসেলস আউটব্রেক হচ্ছে এবং ইউএসএর তরফ থেকে দেখা যাচ্ছে যে অ্যাজ অফ May 1 আমরা যদি এই মাস পর্যন্ত দেখি তাহলে মিসেল আউটব্রেক কিন্তু প্রায় হয়েছে 935, মোর দ্যান ট্রিপল সিন্স দ্য ইয়ার অফ 2024. Hopefully you understand. Now হুয়ের যে কারেন্ট ডিরেক্টর জেনারেল আছে টেড্রোস আধানম, তিনি কিন্তু বলেছেন ফান্ডিং কাটস টু দ্য গ্লোবাল হেলথ হ্যাভ পুট হার্ড ওন গেইনস ইনটু দ্য জিওপার্ডি। অর্থাৎ বলা হয়েছে এই যে ফান্ডিং যে কমে আসছে, দ্যাটস ওয়াই আমাদের যে হার্ড ওন গেইন যেটা আমরা খুব কষ্ট করে সঞ্চয় করেছিলাম সেটা কিন্তু এখন জিওপার্ডি। মানে কি জিওপার্ডি? মানে অত্যধিক বিপদের মুখে কেউ যদি পড়ে যায়।
নাও বলা হয়েছে আউটব্রেক অফ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজেস আর ইনক্রিজিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পুটিং লাইভস অ্যাট রিস্ক অ্যান্ড এক্সপোজিং কান্ট্রিজ টু ইনক্রিজড কস্ট ইন ট্রিটিং ডিজিজ অ্যান্ড রেসপন্ডিং টু আউটব্রেকস। অর্থাৎ বলা হচ্ছে যে যেখানে কিন্তু ফান্ডিং কমে আসছে এবং অল অ্যাক্রস দ্য কান্ট্রি এই যে প্রিভেন্টেবল ডিজিজ যেখানে আউটব্রেক বাড়ছে, এটা কিন্তু একটা ভেরি অ্যালার্মিং সাইন। এরপর 15 মিলিয়ন ভালনারেবল চিলড্রেন্স ইন দ্য ফ্র্যাজাইল অ্যান্ড কনফ্লিক্টেড যে সমস্ত কান্ট্রি তারা কিন্তু মিজলসের থেকে মিজল আউটব্রেকের সেখানে একটা সম্ভাবনা থাকছে। নাও ওয়াই ভ্যাকসিনেশন ইজ ইম্পর্টেন্ট? নাও who states that immunization is a best buy in health with a return on investment of 54 যে ডলার, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে যে এভরি ডলার যদি আমরা ইনভেস্ট করি ইন দ্য ইমিউনাইজেশন, এর কিন্তু আমরা রিটার্ন পাবো ইন দ্য ফিউচার প্রসপারিটি অ্যান্ড হেলথ সিকিউরিটি। অর্থাৎ হুয়ের কিন্তু বক্তব্য আমরা কিন্তু ইমিউনাইজেশনকে কোনোভাবেই কিন্তু নেগলেক্ট করতে পারবো না। নাও লাস্ট পার্টে কি লেখা আছে দেখে নিতে হবে আমাদের। সেখানে কিন্তু আমাদের দেখা আছে মিজলস ভ্যাকসিন অ্যাকাউন্টস ফর দ্য 60% অফ দ্য লাইফ সেভ। তাহলে আমরা যদি প্রপারলি মিজলস ভ্যাকসিন কাউকে প্রোভাইড করি, তাহলে এইভাবে যদি প্রপার মিজলসের ভ্যাকসিন প্রোভাইড করা হয়, উই ক্যান সেভ around 60% of the life. While the world has eradicated smallpox, almost eradicated polio through vaccination, annually vaccines save nearly 4.2 million lives against 14 diseases. তাহলে অলরেডি ভ্যাকসিন আমাদের কিভাবে হেল্প করছে সেই ডেটাটা এটাই দেখাচ্ছে। আমরা যদি প্রপারলি ভ্যাকসিনেশন দিই, আমরা স্মল পক্সকে ইরাডিকেট করেছি অ্যাক্রস দ্য গ্লোব। এছাড়া আমরা কিন্তু পোলিওকে অলমোস্ট এলিমিনেট করে ফেলতে পেরেছি এবং সেইভাবে প্রপার ভ্যাকসিনেশন কিন্তু পার ইয়ার 14 ডিজিজের থেকে আমাদের রক্ষা করে এবং সেই ফিগারটা হচ্ছে 4.2 মিলিয়ন। ইন্ডিয়া হ্যাজ অলসো রিপড দ্য বেনিফিট অফ ইমিউনাইজেশন অ্যান্ড ইম্প্রুভড হেলথ কেয়ার উইথ সিনিয়র হেলথ মিনিস্ট্রি অফিসিয়াল স্টেটিং দ্যাট immunization is one of the most effective and cost-efficient intervention for controlling and eradicating disease. Hopefully you understand, and India is also paying focus for increasing the rate of immunization in order to get the benefit of improved health care. আমাদের country health ministry থেকে কি চলে? UIP, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, যেটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ একটা পাবলিক হেলথ of infection, infectious disease. Immunization also builds herd immunity. তাহলে লং টার্ম ইমিউনাইজেশন করলে আমাদের একটা কমিউনিটি লেভেলে ইমিউনিটি ডেভেলপ হয় এবং ইউনিসেফ কিন্তু জানায় ইন্ডিয়াতে এভরি ইয়ার 26 মিলিয়ন নিউ বর্ন এবং 34 মিলিয়ন প্রেগনেন্ট উইমেনকে আমরা টার্গেট করি ইমিউনাইজেশনের মাধ্যমে এবং 13 মিলিয়ন ইমিউনাইজেশন সেশনস কিন্তু নেশন ওয়াইড প্র্যাকটিস করা হয় এবং ভ্যাকসিনেশন এবং টু দ্য চিলড্রেন অ্যান্ড দ্য প্রেগনেন্ট উইমেন will lead to save millions of the life in our country also. So last 2 decades অর্থাৎ 20 years যদি আমরা দেখি, India has significantly improved the health outcome, particularly child health and immunization. The country কিন্তু already certified হয়েছে পোলিও ফ্রি হিসাবে in 2014 এবং eliminate করেছে maternal and neonatal tetanus. Very important for your perspective, আমাদের কান্ট্রিতে কিন্তু পোলিও কমপ্লিটলি ইরাডিকেট হয়েছে থ্রু ইমিউনাইজেশন। আর একটা কি ইরাডিকেট করা হয়েছে? টিটেনাস। ঠিক আছে, টিটেনাসকে ইরাডিকেট করা হয়েছে এবং টিটেনাসের টাইপটা কি ছিল? ম্যাটার্নাল এবং হচ্ছে নিওন্যাটাল, অর্থাৎ মাতৃত্বকালীন এবং সদ্য জন্মেছে এরকম বাচ্চার যে টিটেনাস হয় সেটাকে কিন্তু নেক্সট ইয়ার 2015 এলিমিনেট করা হয়েছে। নিউ ভ্যাকসিন ইনক্লুড করা হয়েছে মিজলস, রুবেলা, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন পিসিভি এবং রোটা ভাইরাস ভ্যাকসিন হ্যাভ বিন ইন্ট্রোডিউস অ্যান্ড এক্সপ্যান্ডেড নেশন ওয়াইড। তো ইউনিভার্সাল যে ইমিউনাইজেশন প্রোগ্রাম ইউআইপি ফেজ 2 বা মোস্ট প্রবাবলি ফেজ 3 চলছে, এটা একটু চেক করে নাও। মিশন ইন্দ্রধনুষ ইজ অলসো দ্য পার্ট অফ দ্য ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। সেখানে দাঁড়িয়ে কিন্তু কারেন্টলি কিন্তু মিজলস, রুবেলা,
নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন এবং রোটা ভাইরাসকেও কিন্তু নেশনে ভ্যাকসিনেট করা হয় অ্যাক্রস দ্য নেশন। এরপর লাস্ট যেটা বলা হয়েছে হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, সেটা হচ্ছে হু, ইউনিসেফ এবং গাভি আর্জেন্টলি কল ফর পেরেন্টস, পাবলিক, politicians to strengthen support for immunization. The agencies emphasizes the need for sustained investment in vaccine এবং immunization program and urge countries to honor their commitment to immunization agenda 2030. So 2030 যে কমিটমেন্ট আছে হু, ইউনিসেফ এবং গাভি সেটাকে ফুলফিল করার জন্য কিন্তু আমাদের একটা হলিস্টিক collaboration is needed across the different stakeholders including parent, including public, common people and also the politician. এবং সেই জায়গায় দাঁড়িয়ে গাভি যে অর্গানাইজেশন তারা প্লেজ করেছে একটা 2025 এর যে সামিটে seek to raise at least $9 billion ফান্ড, যাতে কিন্তু অ্যাম্বিশিয়াস স্ট্র্যাটেজি তারা অ্যাডপ্ট করতে পারে এবং প্রোটেক্ট করতে পারে 500 মিলিয়ন চিলড্রেন অ্যাক্রস দ্য গ্লোব এবং সেভিং অ্যাট লিস্ট 8 মিলিয়ন লাইভস ফ্রম 2026 টু 2030। 4 বছরের মধ্যে 8 মিলিয়ন লাইভসকে কিন্তু সেভ করা যাবে থ্রু প্রপার ফান্ডিং ইন দ্য ইমিউনাইজেশন ফান্ড। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিং। লাস্ট যে এডিটোরিয়ালটা আমরা ডিসকাশন করবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য কি অবজেক্টিভ অফ দ্য কাস্ট কাউন্ট। অলরেডি আমরা যদি তোমরা রেগুলারলি দেখে থাকো, সো দিস ইজ দ্য বেনিফিটস you can get by watching the editorial analysis regularly. Yesterday আমরা কিন্তু অলরেডি ডিসকাস করেছিলাম কাস্ট সেন্সাস হওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তার ডিপার্টমেন্ট থেকে অ্যানাউন্সমেন্ট করেছে যে আমাদের যে নেক্সট সেন্সাস হবে সেখানে কিন্তু কাস্টকে ইনক্লুড করা হবে। তো এখানে বলা হয়েছে ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু ডিসাইড করেছে কি নেক্সট সেন্সাস উইল ইনক্লুড দ্য কোয়েশ্চেন অন দ্য কাস্ট টু ইটস এনুমারেশন অফ দ্য ইন্ডিয়াস পপুলেশন। আমাদের পপুলেশনে কাস্ট কত সেই কাউন্ট কিন্তু দেয়া হবে। নাও বলা হয়েছে হ্যাভ ইন্ডিয়ান্স বিন কাউন্টেড বাই কাস্ট বিফোর, আগে কি কখনো এই কাস্ট সেন্সাস হয়েছে? তার তথ্য কি বলছে? তথ্য এটাই বলছে যে ব্রিটিশার্স ফার্স্ট স্টার্টেড কাউন্টিং ইন্ডিয়াস পপুলেশন ইন 1881। ফার্স্ট সায়েন্টিফিক যদি সেন্সাস দেখা যায় সেটা কিন্তু 1881-এ হয়েছিল। তখন করসপন্ডিং গভর্নর জেনারেল কে ছিলেন আমাকে কমেন্টস করে অবশ্যই তোমরা জানাবে। সিনক্রোনাস ফার্স্ট সেন্সাসের সময় গভর্নর জেনারেল কি ছিলেন ইন দ্য ইয়ার অফ 1881 সেটা তোমাদের কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে হবে। এরপরে 1881-এর পর সেই সময় কিন্তু কাস্ট ডেটা ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ইনফরমেশন গ্যাদার্ড ফর দ্য নেক্সট হাফ সেঞ্চুরি। তারপরের 50 বছর ধরে কিন্তু ডিসেনিয়াল যে সেন্সাস হয়, ডিসেনিয়াল মানে কি, যেটা হেল্ড হয় আফটার এ ইন্টারভ্যাল অফ 10 ইয়ার্স, 10 বছর পর পর যে সেন্সাস হয় তাকে বলা হয় কিন্তু ডিসেনিয়াল সেন্সাস। সেটা কিন্তু ইনফরমেশন কালেক্ট করতো কাস্টে। লাস্ট টাইম কিন্তু ব্রিটিশ আমলে 1931-এর যে সেন্সাস হয়েছিল সেখানে কিন্তু কাস্টের গণনা করা হয়েছিল এবং সেই সেন্সাস কিন্তু দেখাচ্ছিল কাউন্ট করেছিল 4147 কাস্ট এবং সাবকাস্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। এরপর 1941 অর্থাৎ 1931-এর 10 বছর পর যখন নেক্সট সেন্সাস হয়েছিল, অ্যাট দ্যাট টাইম আমাদের কি চলছিল? বিশ্বযুদ্ধের দামামা চলছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল। সেই সময়ও বলা হয়েছে দো দ্য ওয়ার টাইম 1941 সেন্সাস অলসো কালেক্টেড ডেটা অন দ্য ইন্ডিভিজুয়াল কাস্ট, ইট ওয়াজ নেভার রিলিজড। কিন্তু সেই সময় কিন্তু পরিস্থিতি ভারতবর্ষ প্রায় স্বাধীনতার দিকে চলে যাচ্ছিল। 1941-এর সেন্সাসের ডেটায় কিন্তু যেটা অফিসিয়াল পাবলিশ হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাট দ্যাট টাইম, সেখানে কিন্তু সেন্সাসে কাস্টের কোনো বিবরণ ছিল না। ঠিক, এরপর ইন্ডিয়ার স্বাধীনতা পায় এবং গভর্নমেন্ট কিন্তু ডিসাইড করেছিল টু অ্যাভয়েড দ্য কোয়েশ্চেন অফ কাস্ট ইন দ্য সেন্সাস, অনলি কাউন্টিং এসসি অ্যান্ড এসটি পপুলেশন। সো টিল দ্য ইন্ডিপেন্ডেন্স আমরা যদি এখন টিল দ্য ডেট যদি দেখি, সিন্স দ্য ইন্ডিপেন্ডেন্স আমরা কিন্তু দেখবো যে আমাদের সেন্সাসে শুধুমাত্র এসসি এবং এসটির কিন্তু পপুলেশনের উল্লেখ থাকতো, অ্যান্ড আদার যে কাস্ট, সাবকাস্ট এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের কিন্তু কোনো মেনশন থাকতো না। 1931-এর সেন্সাসের যে সেন্সাস কমিশনার ছিলেন তৎকালীন H.G. হিউটন, তিনি কিন্তু বলেছিলেন ডিসমিস দ্য আর্গুমেন্ট অফ দোজ হু ডিডেন্ট উইশ টু কালেক্ট কাস্ট অ্যান্ড রিলিজিয়ান ডেটা অন দ্য গ্রাউন্ড দ্যাট দে উড পারপিচুয়েট ডিভিশন। তিনি কিন্তু তদানীন্তন যে সেন্সাস কমিশনার ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে কাস্ট এর ডেটা, রিলিজিয়ান ডেটা তিনি কিন্তু কালেক্ট করতে ইচ্ছুক ছিলেন না, কারণ তার মনে হয়েছিল এটা কিন্তু আমাদের সাম্প্রদায়িক ডিভিশন অনেকটাই বাড়াবে। এর পরবর্তীকালে দাঁড়িয়ে দেখা গেছিল যে ব্রিটিশ গভর্নমেন্টের পর আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট তারা কিন্তু ক্লাসিফিকেশন, হায়ারার্কি অফ দ্য কাস্ট এইগুলোকে নিয়ে ততটাও ফোকাস করেনি।
নাও কামিং টু দ্য নেক্সট পোর্শন। এরপর থেকে 1931-এর যে সেন্সাস ডেটা সেটাকেই বেস করে কিন্তু বিভিন্ন ধরনের যে জিওগ্রাফিক ডেটা এবং পপুলেশনের যখন যদি কোনো কারণে রিজার্ভেশনের যে পলিসি ইউজ করতে হয় তখন কিন্তু গভর্নমেন্ট 1931-এ সেই সেন্সাস ডেটা এত বছর পুরনো সেই ডেটাকেও ইউজ করে আফটার এফোর্টস অফ হাফ এ সেঞ্চুরি লেটার। ইটস ফাইন্ডিং দ্যাট 52% of the country's population belong to the caste later grouped under the আদার ব্যাকওয়ার্ড ক্লাস। সো এই যে 1931-এর সেন্সাস যেটা কিন্তু বলেছিল কান্ট্রিতে 52% পপুলেশন কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করে এবং সেটাকে কিন্তু পরবর্তীকালে গ্রুপ করা হয়েছিল অ্যাজ দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এবং বিকেম দ্য বেসিস অফ দ্য মন্ডল কমিশনস রেকমেন্ডেশন, যার উপর ভিত্তি করে কিন্তু মন্ডল কমিশনের স্পেশাল একটা রেকমেন্ডেশন এসেছিল যেখানে বলা হয়েছিল 27% কোটা ফর দ্য ওবিসি ইন দ্য এডুকেশনাল অ্যান্ড দ্য গভর্নমেন্ট জব। Hopefully you understand. Now 2011-এ ইউনিয়ন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এই মিনিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি কিন্তু কিকড অফ এ ডিফারেন্ট কাইন্ড অফ কাস্ট কাউন্টিং এক্সারসাইজ অ্যাজ এ পার্ট অফ ইটস এসিসিসি অর্থাৎ সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস। বর্তমানেও দেখবি আমাদের যে ওবিসি কেস চলছে সেখানেও কিন্তু এই 2011-এর কিন্তু এসিসিসি ডেটাকে ইউজ করা হচ্ছে টু গেট দ্য অ্যাকাউন্টেবিলিটি অর টু গেট দ্য অ্যাকচুয়াল ডেটা রিগার্ডিং দ্য পপুলেশন অফ দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাস। সো এই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস কিন্তু 2011 সালে এসেছিল, বাট দ্য আয়রনি ইজ দ্যাট এই যে ডেটা কালেক্ট করা হয়েছিল ওয়াজ মিন টু বি ইউজ ফর research and policy making and to effectively design and implement development and welfare scheme. দেখো এই 2011 যে এসিসিসি বা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস হয়েছিল সেটাকে বলা হয়েছিল এই ডেটাকে বিকজ 1931-এর ডেটা হচ্ছে প্রচুর পুরনো, এই নতুন ডেটাকে ইউজ করা হবে পলিসি মেকিং, রিসার্চ অ্যান্ড আদার পারপাসেস। কিন্তু এই ডেটা কিন্তু প্রপারলি পাবলিশই করা হয়নি এবং 2016-এ দাঁড়িয়ে পার্শিয়াল ডেটা কিন্তু এসিসিসির পার্শিয়াল ডেটা পাবলিশ করা হয় এবং র ডেটা যেখানে স্পেসিফিক কাস্ট পপুলেশন ছিল সেটাকে কিন্তু পাবলিশ করা হয়নি। এবং বলা হচ্ছে অ্যাজ দ্য এসিসিসি লেফট ইটস কোয়েশ্চেন অন দ্য কাস্ট ওপেন এন্ডেড রাদার দ্যান মেকিং দেম চুজ দেয়ার কাস্ট ফ্রম এ সেট অফ লিস্ট। অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল কি, এসিসিসিতে যখন মানুষের কাছে জিজ্ঞেস করা হয়েছিল আপনার কাস্ট কি, সেটা কিভাবে জিজ্ঞেস করা হয়েছিল আমি বলে দিচ্ছি কেন প্রবলেমটা হয়েছিল এবং কেন এই ডেটাটা পাবলিশ করা হয়নি। এক মিনিট দাঁড়াও, দেখো এসিসিসি যখন কন্ডাক্ট করা হচ্ছিল মানুষকে জিজ্ঞেস করা হলো আপনার কাস্ট কি, ঠিক? সে সাপোজ সে বললো আমার কাস্ট হচ্ছে যাদব, তাহলে তাকে একটা কাস্ট হিসাবে মেনশন করে দেওয়া হলো। আবার সেই ধরো এই কাস্টেরই আরেকজনকে মানুষকে জিজ্ঞেস করা হলো আপনার কাস্ট কি, সে বললো আমার টাইটেল যদু, তাহলে সে তাকে আরেকটা কাস্ট হিসাবে দেখিয়ে দেওয়া হলো। এর ফলে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সারনেমের যে একটা সে দেখা যাচ্ছে একটাই কাস্ট থেকে বিলং করছে, কিন্তু সে বিভিন্ন মানুষের যে মানে রীতিনীতি অনেক সময় দেখো মানে এই যে যাদব যে কাস্টটা তারা কিন্তু নিজেদের টাইটেলে অনেক সময় কেউ যাদব লেখে কেউ জাদু লেখে, তো এইভাবে কিন্তু বিভিন্ন কাস্টে ভাগ করে দেওয়া হয়েছিল। কেন? আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেন করেছিলাম, মানুষ যেটা বলেছে সেটাকেই আমরা লিখে দিয়েছিলাম যে এটাই তার কাস্ট এটাই তার কাস্ট, বাট রেদার দ্যান মানে অ্যালাউইং দেম চুজ দেয়ার কাস্ট ফ্রম এ সেট অফ লিস্ট, না কি গভর্নমেন্টের কাছে পার্টিকুলার ধরো 5 টাইপের লিস্ট ছিল বা 5 টাইপের নাম ছিল এবং পিপলকে আস্ক করা হয়নি যে আপনি কোন কাস্টে পড়েন। হোপফুলি আমি বোঝাতে পেরেছি, এই লাইনটার মানেটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের কাছে গভর্নমেন্টের কাছে যদি ধরো গভর্নমেন্টের কাছে ধরো 10টা সেট অফ কাস্টের নাম থাকতো, তাহলে গভর্নমেন্ট বুঝতে পারতো এই কাস্টে কতজন পপুলেশন আছে। সাপোজ এই যে ABCD এর ABCD এই 4টে কাস্ট আছে, গভর্নমেন্ট ধরো এরমভাবেই একটা ড্রাফট করলো। এবার মানুষকে চুজ করতে বলা হবে যে ইন হুইচ কাস্ট ইউ বিলং টু, বোঝা গেছে? তাহলে সে ধরো বললো সাপোজ আমি বি কাস্টে বিলং করি, তাহলে বি এ একজন লেখা হলো। এভাবে যদি আমরা পপুলেশন কাউন্ট করতাম তাহলে আমরা একটা সায়েন্টিফিক ডেটা পেতাম, কিন্তু এখানে দেখা গেছিলো এসিসিসির যে কাস্ট সেন্সাস করা হয়েছিল সেখানে র্যান্ডামলি মানুষকে আস্ক করা হয়েছিল এবং তারা নিজেদের মতো করে নিজেদের কাস্ট বলেছিল এবং যখন সেই রিপোর্টকে সেগ্রিগেট করা হয়েছিল এবং কম্পাইল করা হয়েছিল দেখা গেছিল বিপুল সংখ্যক ডিফারেন্ট কাস্ট সামনে এসছে এবং সেটা কিন্তু সিনক্রোনাইজ সেন্সাস বলা যেত না। দ্যাটস ওয়াই পরবর্তীকালে এই কাস্টের রিপোর্ট কিন্তু পাবলিশ করা হয়নি।
নাও সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছিল রেসপন্ডেন্টস অফেন এন্টার দেয়ার সারনেমস, মিনিং দ্যাট দ্য এসএসসি এনুমারেটস কাউন্টেড মোর দ্যান 46 লাখ ডিফারেন্ট কাস্ট। ইজ ইট পসিবল একটা কান্ট্রিতে দাঁড়িয়ে সেই এসএসসি সেন্সাস রিভিল করেছিল আমাদের কান্ট্রিতে নাকি 46 লাখ ডিফারেন্ট কাস্ট আছে? তাহলে এই ধরনের ডেটার কিন্তু কোনো সায়েন্টিফিক ইউজেস হতে পারেনি, দ্যাটস ওয়াই গভর্নমেন্ট কিন্তু এটাকে রিলিজ করে। পরবর্তীকালে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট কিন্তু তাদের স্টেট স্পেসিফিক কাস্ট সেন্সাস করেছিল। অ্যাজ অফ নাও 3টে স্টেটে কিন্তু কাস্ট সেন্সাস কন্ডাক্ট করা হচ্ছে। ফার্স্ট অফ অল বিহার, যেখানে কিন্তু দেখা গেছিল বিহারের যে ফাইন্ডিং সেটাও কিন্তু খুবই এক্সট্রিমলি শকিং। দেখা গিয়েছিল যে সেখানে এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস পপুলেশন কিন্তু এন্টায়ার স্টেটের পপুলেশনের 63% ছিল। তেলেঙ্গানা 2023 সালে তার কাস্ট সেন্সাস করে অ্যাজ এ পার্ট অফ দেয়ার পলিটিক্যাল অ্যান্ড এজেন্ডা এবং কমিটমেন্ট। সেখানে কিন্তু 56% অফ দ্য স্টেট পপুলেশন নাকি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করতো এবং কর্ণাটক দেখিয়েছিল যে স্টেটের প্রায় 70% পপুলেশন কিন্তু ওবিসি থেকে বিলং করতো। এর ফলে কিন্তু বিভিন্ন সমস্যাও দেখা গেছিল। হোয়াট উইল দিস ডেটা বি ইউজড ফর? কি কাজে আমরা এই ডেটাকে ইউজ করতে পারি? অ্যাপার্ট ফ্রম একাডেমিক রিসার্চ এবং পলিসি মেকিং, আমরা এই যে কাস্ট ডেটাকে যেটা আমরা পাবলিক এবং পলিটিক্যাল ভিউ পয়েন্টে ইউজ করছি সেটাকে কিন্তু আমরা কিছু অ্যাফার্মেটিভ অ্যাকশন এবং পলিসি মেকিংয়ের জন্য ইউজ করতে পারি। 27% ওবিসি কোটা যেটা এডুকেশন এবং গভর্নমেন্ট জবে সেট করা হয়েছিল বা যেটা এখনো আছে, সেটা কিন্তু 1931-এর সেন্সাস ওয়াইজ সেট করা ছিল। অর্থাৎ 1931-এর যে সেন্সাস ছিল সেই ওয়াইজ কিন্তু 27% রিজার্ভেশন দেওয়া হচ্ছে এডুকেশন ফিল্ডে এবং গভর্নমেন্ট জবে। কিন্তু কর্ণাটকে যখন এই কাস্ট সার্ভে হয় এবং দেখা যায় যে ওবিসি পপুলেশন ইজ এক্সট্রিমলি হায়ার ওভার দ্য এস্টিমেশন, তখন কিন্তু সেখানে ডিম্যান্ড উঠতে শুরু করে ইনক্রিজিং দ্য পার্সেন্টেজ অফ দ্য রিজার্ভেশন এবং সেখানে পিপল ডিম্যান্ড করতে থাকে 32% থেকে আমাদের ইনক্রিজ করা হোক 51% রিজার্ভেশনে। বাট এবার স্টেট গভর্নমেন্ট সংকটে পড়ে যায় যে যদি এই রিজার্ভেশন তাদের প্রোভাইড করতে হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের যে ম্যান্ডেটরি ক্যাপ আছে যে 50%-এর বেশি রিজার্ভেশন কোনো ক্ষেত্রে দেওয়া যাবে না, সেটাকে কিন্তু ভায়োলেট করতে হবে। সো দিস কাইন্ড অফ ডিফারেন্ট চ্যালেঞ্জেস দ্য ইন্ডিভিজুয়াল স্টেটস আর স্টার্টেড বিং ফেসিং আফটার কন্ডাক্টিং দ্য ওবিসি সেন্সাস। ওকে, নাও এখানে বলা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট এতদিন পর্যন্ত কাস্ট বেস সেন্সাসের জন্য এগেনস্টেই ছিল বলা যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি কাস্ট বেস সেন্সাস করতে হয় তাহলে এটাকে কিন্তু প্রপারলি কন্ডাক্ট করতে হবে, সিনক্রোনাইজড ওয়েতে করতে হবে, এটাই লেখা আছে। লাস্ট আমরা যদি দেখি হোয়াট ইজ দ্য টাইম লাইন ফর ইমপ্লিমেন্টেশন, এখানে কিন্তু বলা হয়েছে যে এই যে রিসেন্ট অ্যানাউন্সমেন্ট সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো পার্টিকুলার ডেট অ্যানাউন্স করেনি, নোটিফিকেশন দেয়নি এবং লাস্ট সেন্সাস কিন্তু আমাদের 2011 হয়েছিল এবং বিকজ অফ দ্য আউটব্রেক অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক এটাকে ইনডেফিনাইট টাইমের জন্য ডিলে করা হয়েছে এবং এখনো কিন্তু কোনো ডেডলাইন দেওয়া হয়নি কবে সেন্সাসের কাজ করানো হবে এবং সেটাকে কবে পার্টিকুলারলি পাবলিশ করা হবে। দ্য নেক্সট স্টেপ will be to draft the code of directory of caste to be used in the census। অর্থাৎ পার্টিকুলার কিন্তু কাস্ট সেন্সাস করা হলে কিভাবে করতে হবে তার প্রপার কোড অফ অ্যাকশন নিতে হবে এবং না হলে আনলাইক দ্য এসএসসি which had an open-ended query on the respondent caste, the census is likely to provide a drop-down list of caste ফর রেসপন্ডেন্ট টু চুজ ফ্রম। অর্থাৎ এখানে বলা হয়েছে এসএসসিতে যে ভুলটা হয়েছিল সেই ভুল কিন্তু পরবর্তীকালে কাস্ট সেন্সাসে করা যাবে না, প্রপার কাস্টের লিস্ট থাকবে এবং সেই লিস্ট থেকে পিপলকে চুজ করতে বলা হবে যে কোন কাস্টে আপনি পড়েন, সো দ্যাট উই ক্যান গেট এ ডেফিনাইট অ্যান্ড সায়েন্টিফিক ফিগার রিগার্ডিং দ্য পপুলেশন অফ দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাস ইন আওয়ার কান্ট্রি। সো হাউ কাস্ট উইল বি লিস্টেড ইন দ্য thorny political question given that the center and states have differing and often contentious OBC list। আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওবিসি লিস্ট আছে, স্টেট গভর্নমেন্টের ওবিসি একটা লিস্ট আছে, তাই এই দুটো লিস্টকেও কিন্তু সিনক্রোনাইজ করার দায়িত্ব বর্তায় সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর। তো whether specifying caste fit into the SC, OBC or the general category সেটাকে প্রপারলি কিন্তু দেখতে হবে। রিলিজিয়ান যেটা আছে সেটা কিন্তু অ্যানাদার একটা ফ্যাক্টর মিক্স আপ করে এই ইস্যুতে উইথ দ্য কোয়েশ্চেন অ্যাবাউট how non-Hindu groups will be recognized or whether they will get the benefit on the basis of the caste census। আমাদের কান্ট্রিতে জেনারেলি দেখা যায়, আমি বলে দিচ্ছি ওবিসি লিস্ট তোমরা যদি কেউ দেখে থাকো জেনারেলি দেখা যায় ওবিসি ক্যাটাগরি বিলংস টু দ্য হিন্দু রিলিজিয়ান, কিন্তু সাম কাস্ট যে কিছু কাস্ট আছে যেটা কিন্তু ওবিসিতেই পড়ছে বাট দে আর দ্য মুসলিম কমিউনিটি, যেটা আমাদের যদি আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গলে দেখি যেটা ওবিসি
এ হিসাবে সিগনিফাই করা হয়, বাকিরা যারা হিন্দু কমিউনিটি তাদের কিন্তু ওবিসি বি তে লিস্ট করা হয়। তাহলে এই ওবিসি এ থেকে যারা বিলং করছে তারাও তো ব্যাকওয়ার্ড ক্লাস, তারা কিভাবে বেনিফিট পাবে এই জিনিসগুলো নিয়েও কিন্তু কোয়েশ্চেন সামনে আসবে। সো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার থিং। একটা আর্টিকেল তোমাদের আমি রিড করতে বলবো, ভেরি ইম্পর্টেন্ট। আমি সময়ের অভাবের জন্য এবং এটা অনেক বড় হয়ে যাবে, আমি পড়াবো না, বাট ভেরি ইনফরমেটিভ আর্টিকেল। ইউ মে রিড দিস আর্টিকেল। আজকে রবিবার, যদি সময় পাও পড়বে। ডেভেলপমেন্ট অ্যাট দ্য কস্ট অফ নিকোবর আইল্যান্ড। নিকোবর ইজ এ ভেরি ফ্র্যাজাইল ইকোসিস্টেম এবং এটা আইল্যান্ড, একটা যে পার্ট অফ আওয়ার কান্ট্রি, সেখানে দাঁড়িয়ে নিকোবরের যে আইল্যান্ড, সেখানে বিকজ অফ দ্য ডিফরেস্টেশন অ্যান্ড আদার ডিফারেন্ট হিউম্যান এনক্রোচমেন্ট, নিকোবরের যে ইন্ডিজিনাস ট্রাইবস লাগছে, যেমন সংপেন ট্রাইবস, তারা কিন্তু ভালনারেবল হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে, এটা নিজেদের মতো করে মাস্ট রিড আর্টিকেল। সো উইথ দিস নোট, হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার থিং। কেমন লাগলো জানি।